আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। চানখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যায় ৮ জনের বিরুদ্ধে প্রসিকিউশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন, প্রধান অভিযুক্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে দোহার পথে প্রধান উপদেষ্টা, কাতারের আমিরের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে জ্বালানি শ্রম বাজার নিয়ে আলোচনার সম্ভাবনা। শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা, রিপোর্ট নিয়ে আগ্রহী আন্তর্জাতিক মহল। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যু, ১০০ বছরের মধ্যে প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করার সিদ্ধান্ত। এবং সিলেট টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৭ রানে পিছিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। টেস্টে ১১ বার মেহেদী মিরাজের ৫ উইকেট শিকার। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার চানখারপুল এলাকায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দেওয়া এই প্রতিবেদনটি জুলাই আগস্টের ঘটনায় কোনো মামলায় প্রথম তদন্ত প্রতিবেদন। এতে অভিযুক্ত হয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্য। রিপোর্ট করছেন পরাগ আজিম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া এই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আসামিরা ঢাকার চানখারপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে ১০ম শ্রেণীর ছাত্র আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যা করে। তদন্তকালে পলাতক আসামি হাবিবুর রহমান সহ অন্য আসামিরা সরাসরি তত্ত্বাবধান ও অংশগ্রহণ, অধীনস্থদের নির্দেশ প্রদান, সহায়তা, হত্যাকাণ্ড সংঘটন, এমন অপরাধ থেকে বিরত না রাখা সহ বেশ কিছু মানবতা বিরোধী অপরাধ করেছেন। আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন ৪ পুলিশ সদস্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ের তদন্ত সংস্থা প্রথম মামলা হিসাবে চানখারপুলের এই ৬ জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত সেটি সম্পন্ন করেছেন। যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, প্রসিকিউশন থেকে ২-১ দিনের মধ্যে ফরমাল চার্জ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। আমাদের পরবর্তী কয়েকদিন সময় লাগবে, সেই কয়েকদিনের মধ্যে ফরমাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে। তাজুল ইসলাম জানিয়েছেন, চানখারপুলের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ আরও কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে সবগুলো মানবতা বিরোধী অপরাধ মিলিয়ে আলাদা তদন্ত প্রতিবেদন দাখিল হবে। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় এই প্রথম পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেওয়া হলো। প্রসিকিউশন বলছে, ফরমাল চার্জ গঠনের পর ট্রাইব্যুনালে আলোচিত এ মামলার বিচার কাজ শুরু হবে। পরাগ আজিম, চ্যানেল আই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে কাতার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪ দিনের সফরে কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা। দেশটির রাজধানী দোহায় আগামী ২২ ও ২৩ এপ্রিল সম্মেলন অনুষ্ঠিত হবে। কাতার ফাউন্ডেশনের উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কাতার ও অন্য উষ্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণ হবে সম্মেলনে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং, IUCN-এর ডিরেক্টর জেনারেল ডক্টর গ্রেথেল এগুইলার অংশ নেবেন।
শ্রমিকের আইনি সুরক্ষা, ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ সহ সুপারিশগুলো প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন আকারে জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, কাতার সফরে জ্বালানি ও শ্রম বাজার সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের আমিরের বৈঠক হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। পারস্য উপসাগরের দেশ কাতার। মাথাপিছু জিডিপির ভিত্তিতে কাতারের অর্থনীতি বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। বিশ্বের তৃতীয় প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ কাতারে 4 দিনের সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উদ্দেশ্য আর্থানা সামিট 2025-এ যোগ দেয়া হলেও অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে কাতারের আমিরের সাথে তার আলোচনা হবে। স্যারের মূল যে প্রোগ্রাম সেটা হচ্ছে আর্থানা সম্মেলন। মূল আয়োজক কাতারের রয়্যাল ফ্যামিলি। এলএনজি ইম্পোর্টের একটা চুক্তি আছে, তো কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এই এনার্জির আলাপগুলো হবে। তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব। কাতারের যারা লিডিং ইনভেস্টর তারা থাকবেন সেই সম্মেলনে। রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে, চিফ অ্যাডভাইজার এটা নেতৃত্ব দিবেন। এই রোহিঙ্গা ক্রাইসিসের সাথে অনেকেই তো সম্পৃক্ত, যারা এটা নিয়ে কনসার্ন তাদের অনেকে থাকবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। পরে প্রতিবেদনের বিভিন্ন বিষয়ে কথা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আলোচনা করে দেখেছেন যে আমাদের দেশে 8 কোটি শ্রমজীবী মানুষ আছে, তাদের মধ্যে 85% মানুষ অর্থাৎ 7 কোটি শ্রমিকেরই কোনো আইনি সুরক্ষা নাই। জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের একটা সুপারিশ ওনারা করেছেন। তথ্য ভাণ্ডার গঠন করার সুপারিশ কথা বলেছেন, যাতে শ্রমিকদের পরিচয়পত্র রাখা হয়, এটার কথা বলেছেন। এই মামলাগুলো আসলে প্রত্যাহার করার জন্য দ্রুত সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য ওনারা সুপারিশ করেছেন। শ্রমিকদের সংগঠন করার অধিকারটা যাতে আরো সহজ করা যায়, যৌন নিপীড়ন এবং সহিংসতা বিরোধী যাতে নীতিমালাটা প্রণয়ন করা হয়, কর্ম পরিবেশে শ্রেণী ক্ষমতায় তুমি ইত্যাদি সম্বোধন চর্চা বন্ধ করার একটা সুপারিশ করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও আগ্রহ রয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছে না বিএনপি। ডিসেম্বর ধরেই নির্বাচনী রোডম্যাপ প্রদানের দাবি দলটির। ডিসেম্বরে নির্বাচন নিয়ে লেবার পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোট বিএনপির সাথে একমত পোষণ করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লেবার পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, প্রশাসনে বিএনপির লোকজন বসে আছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্য ভিত্তিহীন। অন্তর্বর্তী সরকার সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন, এমন প্রত্যাশা জানিয়েছে লেবার পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোট। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। কাজেই এই ব্যাপারে যদি কেউ অন্য মত পোষণ করে তাহলে তাদেরকে যুক্তি দিয়ে বলতে হবে যে কেন এর চেয়ে বেশি সময় দরকার। কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলছি যে ডিসেম্বরের মধ্যে হবে বা ডিসেম্বরে হবে এরকম একটা তারিখ ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। বাংলাদেশ খেলাফত মজলিস বলেছে, ফ্যাসিস্ট সরকারের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে তারা কোনো নির্বাচন চায় না। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ। বৈঠকের আগে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ বলেন, বিগত সরকারের মতো আর কোনো ফ্যাসিস্ট শাসক যাতে না আসে সেজন্য প্রয়োজনীয় সংস্কার করবে কমিশন। আরও জানাচ্ছেন লালন হোসেন। সংস্কার সুপারিশমালার ওপর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ধারাবাহিকতায় এবার বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করল জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এখন আমাদের সামনে সুযোগ এসছে যেন আমরা সকলে মিলে এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারি, মানুষ যেন কথা বলতে পারেন, গুমের শিকার না হন, বিচার বহির্ভূত হত্যার শিকার না হন, অন্যায়ভাবে নির্যাতিত না হন, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, বিচার বিভাগ স্বাধীনভাবে প্রত্যেককে
তাদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে সাহায্য করতে পারে। জাতীয় সংসদ ভবনে বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিস জানায়, সংস্কার কমিশনের 166টি প্রস্তাবের 147টিতেই একমত হলেও সংবিধানের মূলনীতি সহ কয়েকটি বিষয়ে তাদের দ্বিমত রয়েছে। বহুত্ববাদ এই শব্দটা একাত্মবাদের বিপরীত শব্দ বা প্রতিশব্দ। এর দ্বারা আল্লাহ যে এক, মানে এটার একটা বিরোধিতা বোঝা যায়। এজন্য আমরা সংবিধানের মূলনীতি থেকে এই বহুত্ববাদ শব্দটিকে বাদ দেওয়ার জন্য আমরা জোর প্রস্তাব করেছি। নির্বাচন নিয়েও নিজেদের অবস্থান জানায় বাংলাদেশ খেলাফত মজলিস। আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের অংশ হিসেবে এখন পর্যন্ত 13টি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট। বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে দলের 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের নেতারা বলেন, দলের পুনর্গঠন সম্পর্কে ইসিকে অবহিত করেছেন তারা। বলেন, অতীতের মতো কারচুপি নির্বাচন যেন না হয় সেজন্য সংস্কার জরুরি। নির্বাচন হওয়া লাগবে, যত দ্রুত সম্ভব নির্বাচন করা লাগবে। বাকি সংস্কার, এটা এখন একটা জনদাবিতে পরিণত হয়েছে। যথাযথ সংস্কার করা না গেলে পেশি শক্তি, কালো টাকার মালিকদের দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। রোববার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে ভক্তদের ইস্টার সানডের শুভেচ্ছা জানানোর পরদিনই কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে ভ্যাটিকান স্থানীয় সময় সকাল 7:35 তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 88 বছর। ভ্যাটিকানের অন্যতম সেবক কার্ডিনাল ফারেল পোপের মৃত্যু সংবাদ ঘোষণা করেন। তিনি বলেন, তার পুরো জীবন প্রভু এবং গির্জার জন্য নিবেদিত ছিল। পোপ ফ্রান্সিসের মৃত্যুর সংবাদ পেয়ে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হচ্ছেন ভক্তরা। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে পোপকে রোমের সেন্ট মেরি মেজরের ব্যাসিলিকায় সমাহিত করা হবে। 100 বছরের বেশি সময় পর প্রথমবারের মতো কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হচ্ছে। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা। শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সোমবার ইসি সূত্রে এ তথ্য জানা যায়। শেখ হাসিনা ছাড়া তার পরিবারের আর যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন সজীব আহমেদ ওয়াজেদ, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ, রেজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। নথিপত্র অনুযায়ী গত 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। চট্টগ্রাম শহরের আলোচিত গ্রিনলেস পাহাড়টি কেটে বহুতল ভবন নির্মাণ করায় শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পাহাড় কেটে ভবন নির্মাণ করলে কেউ ফ্ল্যাট না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন চৌকের চেয়ারম্যান। পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দেন তিনি। চট্টগ্রাম থেকে মোহাম্মদ সোলাইমানের ভিডিওচিত্রে রিপোর্ট করছেন চৌধুরী ফরিদ। চট্টগ্রাম শহরের জামালখানে আলোচিত গ্রিনলেস পাহাড়টি উঁচু ঠিন দিয়ে ঘেরাও করে রাত দিন কেটে 14 তলা ভবন নির্মাণ শুরু করে পাহাড় খেকুরা। এ নিয়ে চ্যানেল আইতে প্রতিবেদন প্রচার হয়েছে। পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে ভবন নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দিলেও না মেনে হাইকোর্টে যায় তারা। অন্যায়ভাবে পাহাড় কেটে সব আপনারা দেখেছেন 3য় স্তরে কি বিশাল পাহাড় কেটে সব আশেপাশের মানুষের আমাদেরকে বিভিন্নভাবে কমপ্লেইন দিতে সাংবাদিকরা পত্রিকায় প্রকাশিত করেছেন, কিন্তু তারা কোনো কিছুই মানে না। কথা ছিল না, ওরা পাহাড় কাটছে প্লাস এমজিসি ওরা বাড়াই ফেলছে অবৈধভাবে। পাহাড় কর্তন করা যাবে না, 1 নম্বর কথা হলো সেটা। এবং যেই পার্সেন্টেজ নিয়ে তাদেরকে বিল্ডিংটা করার জন্য বলা হয়েছিল সেই পার্সেন্টেজটা না করে তারা অতিরিক্ত ফ্লোর এরিয়া নিয়ে। রোববার হাইকোর্টের চেম্বার জজ আদালত তাদের আবেদন খারিজ করে দেওয়ায় সোমবার চৌক চেয়ারম্যানের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান
শুরু হয়। পাহাড় কাটা সম্পূর্ণভাবে বেআইনি এবং আইনের কোনোভাবেই এটাকে আইনে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে কোনো বিল্ডিং করা যাবে না এবং এটা জনজীবনের জন্য হুমকি, একটা সুন্দর নগরের জন্য হুমকি এবং সবার জন্য এটা কোনোভাবে পরিবেশের জন্য হুমকি। যেটুকু পাহাড়ের অংশটুকু পড়ছে ডেভিয়েশন, ওটুকু আমরা ভাঙবো, যত শক্তই হোক সেটা ভাঙা হবে। আমাদের জনগণ সচেতন হতে হবে। এই প্রকৃতিকে ধ্বংস করে উনি একটা ভবন করছেন, কিন্তু কত বড় একটা অন্যায় করছেন, ওনাকে বুঝতে হবে এটা উনি কত বড় একটা অন্যায় করে যাচ্ছেন। এবং আমি জনগণকে আহ্বান করবো, এরকম পাহাড় কেটে যদি কোনো এরকম ভবন করা হয়, আপনারা দয়া করে আপনারা প্রতিহত করবেন, সাথে সাথে ওই ভবনে কোনো ফ্ল্যাট আপনারা কিনবেন না। 127 ফুট উঁচু এই পাহাড়টির ইতিমধ্যে প্রায় অর্ধেক ধ্বংস করে ফেলা হয়েছে। বাকিটুকু রক্ষায় সরকার কঠোর উদ্যোগ নেবে এই প্রত্যাশা পরিবেশবাদীদের। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। সেবা গ্রহীতাদের চাহিদার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের সেবা প্রদানে আরও আন্তরিক হওয়ার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সবাই মিলে গর্বদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনের দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে কুড়িগ্রামের আয়োজনে লালমনিরহাটে আয়োজিত 173তম গণশুনানি কার্যক্রমে এই নির্দেশ দিয়েছেন তিনি। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজিত গণশুনানিতে 33টি সরকারি দপ্তরের বিরুদ্ধে মোট 106টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুদক তফসিলভুক্ত 3টি অভিযোগ অনুসন্ধানের জন্য নেওয়া হয়। দিনব্যাপী অনুষ্ঠিত গণশুনানিতে দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি উপস্থিত ছিলেন। সব তথ্য ঠিক, কিন্তু একটা সই আমাদের না। তাহলে এই সইগুলি কাদের? বাট আমাদের সইয়ের সিলটা আমাদের মনে হচ্ছে সইটাও আমাদের সইয়ের কাছাকাছি। তার মানে আমার এখানে আমি কিছু দালাল লালন পালন করি যারা আমাদের হয়ে এই কাজটা করে দেয়। হয়তো এটার সাথে আমাদের কিছু শেয়ার থাকলেও থাকতে পারে। সমুদ্র অর্থনীতির অপার সম্ভাবনা কাজে লাগাতে সামুদ্রিক সম্পদ অনুসন্ধান, আহরণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এজন্য সরকারি বেসরকারি মেরিটাইম অংশীজনদের একযোগে কাজ করায় গুরুত্ব আরোপ করেছেন তিনি। রাজধানীতে মেরিটাইম ইউনিভার্সিটি আয়োজিত সেমিনারে প্রধান অতিথি বক্তৃতা করেন তিনি। As you know, a lot of the maritime organizations are led by the serving naval officers, and also the retired naval officers, other mariners are working together in various sectors, including in the maritime industry. I can see a couple of shipbuilders sitting right in front of me, and this is not only the one sector that where we are contributing, but we are trying to contribute in many other sectors of maritime importance. রাজ্যিক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেছেন, নতুন করে আর কোনো প্লট বরাদ্দ দেওয়া হবে না, বরং খালি জায়গাগুলোয় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য আবাসনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত এক সেমিনারে নাগরিক সমস্যা সমাধানে ঢাকাকে সিটি গভর্নমেন্টের অধীনে আনার পরামর্শ দেন রাজুক চেয়ারম্যান। ফোরামের সভাপতি মতিন আবদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকার নাগরিক জীবন, অবকাঠামো, পরিবেশ, খাল ব্যবস্থাপনা ও যানজট সমস্যার সমাধানে আলোচনা করেন বক্তারা। সংলাপ শেষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের প্রকাশনা ঢাকাই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এবারে রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। চার দিনের সফরে ভারতে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সফর সঙ্গী হয়েছেন স্ত্রী মার্কিন সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভূত উষা ভ্যান্স, তাদের 3 সন্তান এবং মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সফরের প্রথম দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন ভ্যান্স। যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক শক্তিশালী করা ও দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্তের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অগ্রাধিকার নিয়েও আলোচনা করবেন তারা। আলোচনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেবেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি জেডি ভ্যান্সের প্রথম ভারত সফর। তার এই সফরে শুল্ক নিয়ে জটিলতা মিটতে পারে কিনা তা নিয়ে চলছে জল্পনা। এবারে জানাবো আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিনোদনের দুনিয়ায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে নাটক সেদিন ছিল শুক্রবার। সত্য মিথ্যার গল্প নিয়ে এগিয়েছে এই নাটক। নাটকটি নির্মাণ করেছেন পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদ, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন তটিনী ও তৌসিফ জুটি। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। জানাবো কৃষি সংবাদ। দেশের বড় ফসলের ভান্ডার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধানের হাতছানি। হাওড়ের মাঠে এখন চলছে ধান কাটার ধুম। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন হাওড়ের কৃষক। ধানের দাম নিয়ে দুশ্চিন্তাও আছে তাদের। কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ স্পর্শ করার আগেই নিরাপদে বোরো ফসল তোলার উৎসব শুরু হয়েছে। তবে ফিকে হয়ে গেছে দরিদ্র বোরো চাষিদের মুখের হাসি। অনেক চাষি 820 থেকে 900 টাকা মন দরে ফরিয়াদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমরা যদি ধানের দরটা একটু বেশি পাই তাহলে যেন আমরা একটু পোষায় যাওয়া, যেহেতু এনজিও থেকে কিস্তি মিস্তি তুলিয়া আমরা এই গৃহস্থিটা করি। বেসিক্যালি আমরা ধান কাটতারি না। আর বর্তমানে 1000 টাকা দর ধান আছে, আমাদের ধানের দরকার 1200 টাকা মন, 1300 টাকা মন, না হলে আমাদের পুষতো না। ছক্কা ধানটা আইজং আর 29 এইগুলো ধানই ফলনে খুব ভালো হয়েছে। দুজে আল্লাহ দিয়ে গড়ে উঠে সুন্দর লাভবান হইলাম আমরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর জেলায় বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,68,100 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে 1,68,115 হেক্টর জমিতে। এই মুহূর্তে কৃষকদের জন্য আমাদের পরামর্শ হলো জমির শতকরা 80% ধান পেকে যাওয়ার সাথে সাথে ধান কর্তন করুন, অন্যথায় অতিবৃষ্টি বা শিলাবৃষ্টির কারণে ফসলের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। কম্বাইন হারভেস্টার অথবা লেবারের প্রয়োজন হয় কৃষকদের, তাহলে যেন সংশ্লিষ্ট কৃষি অফিসের সাথে যোগাযোগ করে আমরা তার ব্যবস্থা করার জন্য সচেষ্ট থাকব। শ্রমিকের সংকট কাটাতে হাওড়ে 3 শতাধিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন ধান কাটার কাজ করছে। এছাড়া প্রতিদিন বাইরের জেলা থেকে হারভেস্টার মেশিন আসছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঢাকা বরিশাল নৌরুটে দেখা দিয়েছে চরম নাব্য সংকট। প্রতিনিয়ত ডুবো চরে আটকা পড়ছে ছোট বড় নৌযানগুলো। জোয়ারভাটার উপর নির্ভর করে যাত্রী পরিবহন করা হচ্ছে। এতে বাড়তি খরচের পাশাপাশি পড়তে হচ্ছে ভোগান্তিতে। সংশ্লিষ্টদের অভিযোগ, কোটি টাকা খরচ করলেও কর্তৃপক্ষের অবহেলা আর অপরিকল্পিত ড্রেজিংয়ে বন্ধ হতে যাচ্ছে বরিশাল নৌপথ। সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস কর্তৃপক্ষের। বরিশাল প্রতিনিধি সাইদ পান্থর তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নদী বিধৌত অঞ্চল বরিশাল। এই অঞ্চলের ছোট বড় 133টি নদীতেই জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এতে নাব্য সংকটে দুর্ভোগে যাত্রী ও পণ্যবাহী জাহাজ। ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ভোলাসহ বিভিন্ন নৌরুটে প্রতি বছরই ড্রেজিংয়ের নামে কোটি টাকা ব্যয় করা হলেও এর সুফল পাচ্ছেন না সংশ্লিষ্টরা। এই চরগুলো যদি সুন্দর মতো কেটে পরিষ্কার করা হয় তাহলে আমাদের যাতায়াত পথটা খুব সহজ হবে। পানি কম থাকে, এই যে খাল থেকে যাই তখন হয়তো লঞ্চ একটু স্লো চলে। বালু সরাসরি নদীতে ফেলায় বছর ঘুরতেই নাব্য সংকটে লঞ্চ ভিড়তে পারছে না। পলিমাটি পরে ডুবেচর হয়ে গেছে, এখানে জাহাজ বেরাতে আমাদের কষ্ট হয়, জোয়ার ভাটার উপর নির্ভর করা লাগে, অনেক সময় জাহাজের নিয়ন্ত্রণ হারায় ফেলেই। ভোলা নদীপথের রোডগুলোতে আপনি মরে গেছে। তারা ড্রেজিং নেয়, তারা প্যাকেজ নেয়। আমার যেই মাটি কাটে বাকি থাকে, আবার এক বছর কিছু কাটে, কিছু নদীতে ফেলে। মালিক সমিতির একটা প্রতিনিধি থাকতো, ড্রেজিং কি কতদূর হচ্ছে না হচ্ছে সেটা মাপার জন্য। নদীবন্দর রক্ষায় নিয়ম মেনেই ড্রেজিং করা হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। এটা আমার জানা নেই, তবে এ ধরনের যদি কিছু থাকে আমার কিন্তু আমি আসলে এটা ড্রেজিং বিভাগ খতিয়ে দেখব। একবারে সব করতে গেলে সেক্ষেত্রে সরকারের এটা ফুয়েলের ব্যাপার আছে, সরকারের পরিকল্পনার ব্যাপার আছে, অনুমোদনের ব্যাপার আছে। তো যেইটা আগে দরকার প্রায়োরিটি বেসিসে শুধু সেই অংশটুকুই আমরা কাজ করছি। লাখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা বরিশাল নৌরুটের নাব্য সংকট নিরসনে
দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এরপর রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। কর ফাঁকির কারণে ২০২৩ সালে আনুমানিক ২,২৬,২৩৬ কোটি টাকা রাজস্ব হারিয়েছে বাংলাদেশ, যার মধ্যে কর্পোরেট কর ফাঁকির পরিমাণই ১,১৩,১১৮ কোটি টাকা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির কর্পোরেট আয়কর সংস্কার ও কর ন্যায্যতার দৃষ্টিকোণ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। সিপিডি বলছে, উচ্চ কর হার, দুর্বল নজরদারি, জটিল আইনকানুন ও কর ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি কর ফাঁকির মূল কারণ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর ব্যবস্থার ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ও নীতিগত সংস্কারের সুপারিশ করেছে সিপিডি। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেফতার ৩ জনের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার জানান, মোহাম্মদ আল কামাল শেখ ওরফে কামাল, আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয় বলেও জানান তিনি। ১৯ এপ্রিল সন্ধ্যায় ছুরিকাঘাতে নিহত হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। ওই দিন বিকেলে পারভেজ ও তার বন্ধুদের সাথে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাক বিতণ্ডা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়। এর কয়েক ঘণ্টা পরই ছুরিকাঘাতে নিহত হন জাহিদুল। এ ঘটনায় সোবহান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজি সহ ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করে তার পরিবার। ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অস্ট্রেলিয়ার উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সিডনির লিভারপুল স্কাই ভিউ ফাংশন সেন্টারে অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির আহ্বায়ক মোস্তফা আবদুল্লাহ, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আলী কাজী, আজাদ আলম, লরেন্স ব্যারেল, শামীম আল মামুন ও শিহাবুদ্দিন আহমেদ। মোহাম্মদ কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানের শেষে ছিল রাইফেল ড্র। সঞ্চালনায় ছিলেন দেওয়ান পাভেল, পরিচালনায় ছিলেন মামুন আল হাসান, শাহিন শাহনেওয়াজ, আব্দুল মতিন। সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবু তারিক। বাগেরহাট খামারবাড়ির সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা পীযূষ কান্তি পাল আজ পরলোক গমন করেছেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি চ্যানেলের সাউন্ড অ্যাসিস্ট্যান্ট উজ্জ্বল কুমার পালের বাবা। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চানখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যায় ৮ জনের বিরুদ্ধে প্রসিকিউশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন। প্রধান অভিযুক্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে দোহার পথে প্রধান উপদেষ্টা। কাতারের আমিরের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে জ্বালানি ও শ্রমবাজার নিয়ে আলোচনার সম্ভাবনা। শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। রিপোর্ট নিয়ে আগ্রহী আন্তর্জাতিক মহল। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যু। ১০০ বছরের মধ্যে প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করার সিদ্ধান্ত। এবং সিলেট টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৭ রানে পিছিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। টেস্টে ১১ বার মেহেদী মিরাজের ৫ উইকেট শিকার। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।